গত ২৮ সেপ্টেম্বর উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন ২ মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। নিজ এলাকার নামে বড় অঙ্কের বরাদ্দ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ১৪ আগস্ট বলেছিলেন তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। আজ দেশের শীর্ষ একটি গণমাধ্যম দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে বলেছে যে ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদের শেষ পর্যন্ত থাকুক, এটা চান ছাত্র উপদেষ্টারা। তারা মনে করেন না থাকলে উপদেষ্টা পরিষদেরই কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। গেল দুদিন বিএনপি, জামাত, এনসিপি ৩ দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে একরকম বিচার দিয়ে এসেছে, পদক্ষেপ নিতে বলেছে। গণমাধ্যমের দায়িত্বশীল সূত্র যদি সত্য হয় তাহলে এখন উপদেষ্টারাও আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন। এই যে এত অনাস্থা লইয়া এই উপদেষ্টা পরিষদ কেমন করিয়া একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন? আমি একটা লেম যোগ করি, সেটা হচ্ছে অবস্থা এরকম দাঁড়িয়েছে যে যিনি ইন্টারিম তিনি কেয়ারটেকার হবেন। এটা অনেকটা ছায়াছবিতে আপনি দেখবেন যে নায়ক নায়িকা হচ্ছে মূল নাচ গান করে আর আইটেম ড্যান্সার এসে শুধু আইটেমের সময় নাচে। তো মূল নায়ক নায়িকাকে এখন আইটেম ড্যান্সার হতে বলা হচ্ছে আর কি, যে আপনি সিনেমার একটা অংশে শুধু আইটেম নাচবেন। তো আমি আরও একটা বিষয় আপনার সাথে একমত। আসিফ ভাই, আমার ধারণা তার ব্যাপারে সবাই একমত হবেন, কেননা বাকিরা তো আসিফ ভাইয়ের ছাত্র, দুটি দল তাকে মনোনয়ন দিয়েছে আর বাকিরা তো ছাত্রই, ফলে আসিফ ভাই বিতর্কের ঊর্ধ্বে বলে আমরা ধারণা করছি। কিন্তু যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে, একটু আগে আমার ছোট ভাই একটা অভিযোগ করেছে যে লন্ডন বৈঠকের পরে জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে, এই কথাটা উঠেছে। কিন্তু জুলাই সনদ তো পরবর্তী সংসদই বাস্তবায়ন করবে নিশ্চয়ই। এই জুলাই সনদে যে ৮৪টি প্রস্তাব রয়েছে বা অঙ্গীকার, সেই অঙ্গীকার যদি এরাই বাস্তবায়ন করে তারপরে যাবেন চিন্তা করেন, তাহলে তো ইনশাআল্লাহ শেখ হাসিনা বলেছিলেন ২০৪১, এদের তো ২০৫১ সালে যেতে হবে। তো সেটা তো আসলে সম্ভব না। ফলে জুলাই সনদ সকলে অঙ্গীকার করবে এবং সেটা পরবর্তী একাধিক সংসদ বাস্তবায়ন করবে। যদি আগামী ৫ বছরে না হয় তার পরের সংসদ এটা বাস্তবায়ন করবে, এটাই আমাদের ধারণা। এরপর হচ্ছে যে আরেকটি বিষয় এসেছে যে হয়তো কিছু ঘনিষ্ঠতা আছে, পুরনো ঘনিষ্ঠতা, বন্ধু একসাথে পড়াশোনা করেছে, সেই জন্যই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কিন্তু ঘনিষ্ঠতার এই বিষয়টি যদি আমরা উপেক্ষা করি তাহলে একই ধরনের ঘনিষ্ঠতার অভিযোগে কিন্তু অনেককে দোষর বলা হচ্ছে। এমন কি হবে বাংলাদেশে যে কারো কোনো আওয়ামী লীগের বন্ধু নাই বা কোনো দিন ছিল না, এবং আওয়ামী লীগ করেছে বলে কি বন্ধুত্ব ধ্বংস করে দিয়েছে? সেরকম না। কিন্তু আমরা দেখেছি এরকম প্রচুর ট্যাগিং হয়েছে, যেখানে আমি আমার মেডিকেল কলেজের বড় আপার সাথে একটি চিত্র প্রদর্শনীতে দাঁড়িয়ে ছবি তুলেছি, আমাকে বলা হয়েছে আমি দোষর, বলা হচ্ছে সফট আওয়ামী লীগ। আপনার এই অনুষ্ঠানের মধ্যে একজন বলেছিলেন। তাহলে একজন ঘনিষ্ঠতা থাকলে, বন্ধুত্ব থাকলে সে হয়ে যাবে দোষর, আর অন্যদের সাথে বন্ধুত্বজনিত ঘনিষ্ঠতা থাকলে সে পক্ষপাতদুষ্ট হবে না? এটা তো অযৌক্তিক, এটা স্ববিরোধী। এই কারণেই বিএনপি আমার ধারণায় অভিযোগটা করেছে যে দল ঘনিষ্ঠ উপদেষ্টা, যাদের বাড়িতে সন্ধ্যার সময় অনেকে গিয়ে মানে এক ধরনের বন্ধুত্বপূর্ণ আড্ডা দেন, এবং সবচাইতে নিরপেক্ষ উপদেষ্টা যিনি তার ছাগল এনে খেয়ে ফেলেন, তো সেই রকম একটি ঘটনা ঘটলে তো আসলে সেই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। কারণ উনি একে তো বন্ধু বান্ধবদেরকে আপ্যায়ন করছেন, অন্যদিকে অন্য উপদেষ্টা ছাগল সহ আপ্যায়ন করছেন। তো এইটা তো একটা বিষয়, এবং এইসব কারণেই এই সন্দেহ জাগ্রত হয়েছে। সন্দেহ কিন্তু ধীরে ধীরে জাগ্রত হয়, এটা কিন্তু একদিনে জাগে না। এবং এই সন্দেহ সৃষ্টি করার জন্য আমাদের একটু আগে মান্নান ভাই যেটা বলেছেন যে থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু থানাতে যার নামে মামলা নাই তাকে আসামি করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ আমার একটু জানার ইচ্ছা যে তারা যখন আপত্তি করেছিলেন তারা কি স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আপত্তি করেছেন? কারণ এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি করা না যায় তাহলে তিনি ব্যর্থ হয়েছেন, এবং এতদিন ধরে যিনি ব্যর্থ হচ্ছেন তিনি কি নির্বাচনের সময় এই উপদেষ্টা পদে থাকবেন কিনা? তাহলে আমার ধারণা ছিল যে যখন কেউ আপত্তি তুলবেন তখন তারা নির্দিষ্টভাবে নাম বলে দেবেন যে এই উপদেষ্টার এই কর্মকাণ্ডের কারণে। আপনার এই কথা বলাতে একটা বিষয় মনে পড়লো, সকলেই বলছেন, ইঙ্গিত দিচ্ছেন অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা, কিন্তু কেউ আসলে স্পষ্ট করে নাম কেন বলছে না? আপনার কি মনে হয় এটা কি আসলে রহস্যময়তা নাকি সৌজন্যময়তা, মানে সৌজন্যমূলক আচরণের কারণে করছেন? একটা সৌজন্যমূলক আচরণ, অবশ্যই সৌজন্যমূলক আচরণ, কেননা আমাদের পুরনো দলগুলি এক ধরনের রাজনৈতিক সৌজন্যের মধ্যে এখনো আছে। নতুন দলগুলির এই সৌজন্যতা কম, কারণ তারা মনে করেন যে বিপ্লবের ভাষাই সম্পূর্ণ আলাদা, যেটা ডিকশনারিতে
রাজনীতিতে থাকে না, কিন্তু অন্যান্য জায়গাতে এখনও যেহেতু বহুদিনের রাজনৈতিক অভ্যাস, আমাদের পুরনো দলগুলি এখন এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার তারা বজায় রাখেন কথাবার্তার মধ্যে। কিন্তু আরেকটি হচ্ছে, এরা নিশ্চিত না যে কাকে বাদ দিতে বলবেন আর প্রধান উপদেষ্টা কাকে বাদ দিবেন। কেননা প্রধান উপদেষ্টা কিন্তু শোনেন কিন্তু শেষ পর্যন্ত নিজের যেটা মনে হয় সেটাই করেন, কারণ এটাও তার দীর্ঘদিনের যে কর্পোরেট প্রতিষ্ঠান পরিচালনার অভ্যাস সেইখান থেকে এসেছে। কর্পোরেট লিডাররা সাধারণত তাদের সমস্ত কর্মচারী থেকে শুরু করে বোর্ডের মেম্বার সবার কথা শোনেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তিনি নেন। ফলে আমার ধারণা যে রাজনৈতিক দলগুলি চিন্তিত যে আমরা একজনকে বাদ দিতে বললাম, সে থেকে গেল আর অন্যরা বাদ পড়লো, তখন তো যে থেকে গেল সে জেনে যাবে যে ও তোমরাই আমাকে বাদ দিতে চেয়েছিলে। যেমন প্রশাসনের রদবদল তিনিই করবেন। প্রশাসনের রদবদল নিয়ে আমার মন্তব্য আছে।